গল্পের প্রথমেই আমরা ২০০ বছরের পুরনো চারিদিকে জঙ্গলে ঘেরা একটা বাড়ি দেখতে পাই। বাড়িটা মিত্রবাড়ি নামেই সবাই চেনে। সেদিন এই বাড়ির ছেলে মহেন্দ্রনাথের বিয়ে ছিল। গভীর রাতে একটা সাপ মহেন্দ্রনাথের শোবার ঘরে ঢুকে মহেন্দ্রনাথকে কামড়ে দেয়। বিষের জ্বালায় মহেন্দ্রনাথ ছটফট করতে থাকে। তার পাশে থাকা তার বউ ঘুম ভেঙে যায় এবং সে দেখে একটা সাপ তার স্বামীকে কামড়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। মহেন্দ্রনাথের বউ কিছু না পেয়ে তার হাতের কাছে থাকা সিঁদুর কৌটো দিয়ে সাপটার দিকে ছুঁড়ে মারে। তারপর হঠাৎ একটা অদৃশ্য নারীকণ্ঠের অট্টহাসিতে গোটা বাড়ি ছড়িয়ে পড়ে। এরপর আমরা বর্তমান সিনে দেখি সেই মিত্রবাড়িতে প্রতি বছর দেবী মনসার পুজোর সময় কলকাতা থেকে সেই বাড়ির লোকেরা আসে। এই বছরও এসেছে। এই বছর মিত্রবাড়ির ছোট বউ রাজনন্দিনী এই বাড়িতে প্রথম এসেছে। রাজনন্দিনীকে সবাই রাজি নামেই ডাকে। রাজি, তার হাজব্যান্ড তথা তার বোন অপা ও তার শ্বশুর শাশুড়িও এসেছে। রাজির জেঠু জেঠিমা কাকা কাকি পিসি পিসো সবাই এসেছে রাজিকে বরণ করে ঘরে তোলার জন্য। বাড়ির পুরোহিত রাজিকে মন্দিরে নিয়ে যায় দেবী মূর্তি দেখানোর জন্য। তখন রাজির শ্বশুর রাজিকে বলে এই মূর্তিটা ২০০ বছর পুরনো। পুরোহিত রাজিকে বলে আজ দেবীর আরতি তুমি করবে। তথার বাবাও তথা বলে রাজির দেবদেবীতে বিশ্বাস নেই, রাজি নাস্তিক। পুরোহিত বলে ঠিক আছে, যেদিন তোমার মন চাইবে তুমি সেদিন আরতি করো। এর মধ্যে তথার জেঠু বলে তাড়াতাড়ি আরতি শুরু করো, ওরা অনেক দূর থেকে এসেছে, ওদিকে বিশ্রাম নিতে দাও। পুরোহিত তখন তথার বোন অপাকে বলে ছোটবেলায় তুমি আরতি করার জন্য অনেক বায়না করতে, আজ তুমি আরতি করো। রাজি অপাকে বলে আমি আরতি মন্ত্র পাশ থেকে বলে দিচ্ছি, তুই রিপিট কর। সবাই রাজির আরতি মন্ত্র শুনে খুব খুশি হয়। পুরোহিত রাজিকে বলে তুমি এত সুন্দর করে আরতি করলে আর তুমি দেবদেবীতে বিশ্বাস করো না? তুমি নিজেও জানো না তুমি দেবীর কত বড় ভক্ত। রাজি বলে আমি বিশ্ববিদ্যালয়ে লোকসংস্কৃতি পড়াই, এটা আমার সিলেবাসে ছিল, তাই বলতে পেরেছি। এরপর রাজি তথা অপা এবং তাদের ছোট কাকার ছেলে বিকাশ ওপরের একটি ঘরের সামনে যায়। এই ঘরটা ২০০ বছর ধরে বন্ধ, কেউ দরজা খোলার সাহস দেখায়নি। মনে করা হয় এই ঘরটা অভিশপ্ত। রাজি ওই ঘরে তালা খুলতে গেলে তথা তার হাত ধরে নেয় এবং বলে বাড়ির বড়রা জানতে পারলে খুব বকা দেবে। কয়েক বছর আগে একজন এই ঘরের দরজা খুলেছিল, তার কিছুদিন পর ওই লোকটি সুইসাইড করে নেয়। তারপর সেখানে তথার বাবা চলে আসে এবং বলে তোমরা এখানে কি করছো? তখন রাজি বলে এটা মহেন্দ্রনাথের শোবার ঘর ছিল তাই না? তথার বাবা বলে হ্যাঁ, ২০০ বছর আগে মনসা পুজোর দিন হঠাৎ করে দেবী মূর্তি জ্বলে ওঠে। ওই বছরই মহেন্দ্রনাথের বিয়ে হয়েছিল। বাসর রাতে মনসার পাঠানো কালনাগিন কামড়ে মহেন্দ্রনাথের মৃত্যু হয়। তারপর থেকে সবাই বলে সেই কালনাগিনী এই ঘরেই আছে। তারপর সেখানে কাজের মেয়ে দুর্বা চলে আসে, ঘরের সামনে ধূপ দিয়ে চলে যায়। হঠাৎ করে নিচে চিৎকারের আওয়াজ শুনে তারা নিচে চলে আসে এবং সেখানে পুরোহিত একটা লোকের সাথে চিৎকার করছে। তথার পিসি ও পিসো কাউকে না জানিয়ে বাড়ি বিক্রির জন্য বোকার এনেছে। রাজি তার জেঠুকে চা দেওয়ার কথা বলে পরিস্থিতি শান্ত করে দেয়। রাজির বুদ্ধি দেখে তথার জেঠি বলে দারুণ বুদ্ধি তো তোমার। মন্দিরের সামনে পুরোহিত ও রাজি কথা বলে। তখন সেখানে তথার জেঠুর ছেলে অভিরূপ চলে আসে। তাকে মাতাল অবস্থায় দেখে পুরোহিত খুব রেগে যায় এবং বলে বাপ যেমন তার ছেলেও তেমন। তারপর গ্রামে মনসা ও চাঁদ সদাগরের পালা অনুষ্ঠিত হয় এবং সেখানে মিত্রবাড়ির কাজের লোক ভীম লুকিয়ে লুকিয়ে আসে এবং অনুষ্ঠান দেখতে দেখতে দুটো সাপুরের থেকে ভীম কিছু একটা নেয়। তারপর দিন মনসা দেবী স্নানযাত্রায় বাড়ির সকলে পুকুরের দিকে যায়। অভিরূপ পুকুরে আগেই স্নান সেরে চলে যায়। রাজি তাকে জিজ্ঞাসা করে আপনি কোথায় যাচ্ছেন? অভিরূপ বলে শুভ কাজ থেকে অনেক দূরে। তার কথা শুনে রাজি কিছুই বুঝতে পারে না। এদিকে ব্রোকার বাড়ির ভেতর ঢুকে ওই বন্ধ দরজার মোবাইলে ছবি তোলে। হঠাৎ করে ব্রোকার দেখে ঝাড়বাতির ওপর একটা বিষাক্ত সাপ গর্জন করছে। তারপর সেই সাপটা ব্রোকারের দিকে এগিয়ে যায়। তখন ব্রোকার সেখানে থাকা একটা বড় বাক্স দিয়ে সাপটার দিকে ছুঁড়ে মারে, এতে সাপটা মৃত্যু হয়। সন্ধ্যায় দেবীর মূর্তি খোলা হলে দেখা যায় দেবী মূর্তি জ্বলে উঠেছে। সবাই খুব ভয় পেয়ে যায়। পুরোহিত তার চামড় আনতে ওপরের ঘরে যায়। পুরোহিত একটা ছায়া দেখতে পায়। ছায়াটা দেখে ছায়াটা পুরোহিতের দিকে এগিয়ে আসে। পুরোহিত বলে মা তুই? অনেক সময় পর পুরোহিত নিচে আসে না। তখন তথা ও রাজি ওপরে গিয়ে দেখে পুরোহিতের সাপের কামড়ে মৃত্যু হয়েছে। দুজন বহুরূপী বাড়ির ভেতরে আসে শিব ও মনসা সেজে এবং দেবী মনসার পুরোহিতকে নিয়ে গেছে। এটি বলে তোরা যদি বাঁচতে চাস সবাই পালা। মনসা দেবীর পূজা সম্পন্ন করার জন্য পাশের গ্রাম থেকে দুজন পুরোহিত আনা হয়।
এদিকে রান্নাঘরে দুর্বা ভীমকে জিজ্ঞাসা করে, তুমি কাল রাতে কোথায় গিয়েছিলে? তুমি দরজা খুলে রেখে গিয়েছিলে, তখনই ঘরে সাপ ঢুকে পুরোহিতের মৃত্যু হয়েছে। একথা রাজি শুনে ভীমকে জিজ্ঞাসা করে, কোথায় গিয়েছিলে? ভীম বলে, মনসা পালা দেখতে গিয়েছিলাম। এদিকে তথার পিসি অঞ্জনা পুরোহিতের মৃত্যুর জন্য অভিকে দোষ দেয়। তখন অভি বলে, তোমরা ব্রোকার এনেছো, ব্রোকার দেবীর সাপ মেরেছে, তাই দেবী রেগে গিয়ে এইসব করেছে। অভি তার পিসি ও পিসোকে দোষ দেয়। তখন অভির বাবা রেগে গিয়ে অভিকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। তখন অভির পিসি ও পিসো কারো কথা না শুনে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাস্তায় হঠাৎ করে কিছু একটা দেখে তাদের গাড়ির ব্যালেন্স হারিয়ে যায় এবং তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়। অবস্থা খুবই খারাপ। পুলিশ চলে আসে। দুজনের কারোর জ্ঞান ফিরলে পুলিশকে যেন জানানো হয়। তারপর জয়ন্তর জ্ঞান ফিরে আসে এবং দেখায় জয়ন্ত এবং অঞ্জনার গাড়ির সামনে মনসা দেবী চলে আসে। তখন গাড়ির ব্যালেন্স ঠিক করতে পারে না এবং গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বাড়িতে তখন মা মনসার পুজো চলছে। তখন হসপিটাল থেকে তথা জেঠুর কাছে ফোন আসে। তাদেরকে তখন সেই খবর জানানো হয়। মন্দিরের পুরোহিত মৃত্যু খবর শুনে আর পুজো করতে চায় না। বাড়ির অনেকে বলে পুজো সম্পন্ন না হলে দেবী রাগ করবে, তবুও তারা আর পুজো করতে চায় না এবং তারা চলে যায়। সেখানে অভিরূপ আসে এবং বলে, আমি পুজো করব। অভির বাবা অভির মার সামনে বলে, পুজো করতে বারণ করো, কারণ সে সবসময় মদ খেয়ে বেসামাল হয়ে থাকে। কিন্তু অভি কারো কথা শোনে না, মনসা দেবীর কাছে যায়। এর পরের দৃশ্যে আমরা এক বৃদ্ধাকে দেখতে পাই যে লাঠি ধরে হাঁটছিল। অন্য এক বৃদ্ধা ওই বৃদ্ধাকে বলে, তুই এখনও বেঁচে আছিস? তখন ওই লাঠি ধরা বৃদ্ধা বলে, আমার মরণ নেই। এরপর দুজন লোক বিকাশের মুখ চেপে বাড়ির পিছনে নিয়ে যায়। বিকাশকে বলে, বাড়ি বিক্রির টাকা কবে পাবো? বিকাশ বলে, আমি যেমন করে পারি তোমাদের টাকা ফেরত দেব। অভিকে তার বাবা দেবীর পুজো করতে বারণ করে, কিন্তু অভি কারো কোনো কথা শোনে না। অভির বাবা অভির মাকে বলে, অভিকে পুজো করতে বারণ করো, না হলে অনর্থ ঘটবে। অভির মা বলে, যা অনর্থ করা তা তুমি 35 বছর আগেই করে ফেলেছো। অভির বাবা অভিকে পুজো করতে দেবে না বলে তাকে ঘরে আটকে রাখে। অভি প্রচণ্ড চিৎকার করতে থাকে, কিন্তু কেউ যায় না। অভি অনেক চিৎকার করার পর ভীম গিয়ে দরজা খুলে দেয়। তারপর অভি পুজো করতে থাকে। পূজা শেষে প্রসাদ দিতে যায় রাজি। হঠাৎ করে সেই মনসারূপী বহুরূপী আবার হাজির হয় এবং রাজিকে বলে, আমার সাথে যাবি নাকি? আমি সবাইকে নিয়ে যাব, এই বলে চলে যায়। তারপর রাজি মনে মনে অভিরূপকে সন্দেহ করতে থাকে। অভি সেখানে চলে আসে এবং রাজিকে বলে, আমি অনেক খারাপ মানুষ, আমার থেকে দূরে থাকো, না হলে তোমার বর রাগ করবে। তারপর সেই রাতে অপার ঘরে দেবী মনসা আসে এবং অপাকে ছোবল মারে। রাজি অপার ঘরের সামনে অভিকে বসে কিছু একটা খুঁজতে দেখে। অন্ধকারে রাজি কে কে বলে চিৎকার করায় অভি সেখান থেকে দৌড়ে পালায় এবং হঠাৎ করে দেখে অপার ঘরের দরজা খোলা এবং অপাকে সাপে কামড়েছে। রাজি চিৎকার করে বাড়ির সবাইকে ডাকে। তখন অপাকে তক্ষুনি হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে যাওয়ার সময় পথে অপার বাবা বেদেদের থেকে ওষুধ নিয়ে রাজিকে বলে অপাকে খাইয়ে দিতে এবং বলে, আমাকেও একবার সাপে কামড়েছিল, আমি এই বেদেদের ওষুধ খেয়েই ভালো হয়েছিলাম। তারপর হসপিটালে অভি গেলে রাজি অভিকে বলে, তুমি অপাকে সাপে কামড়িয়েছ। আমি সেই দিন রাতে অপার ঘরের সামনে তোমাকে দেখেছিলাম। তোমাকে আমি সন্দেহ করেছিলাম আর তুমি আমাকে মারতে পারতে। অপা কি দোষ করেছিল? অপাকে মারলে কেন? অভি বারবার রাজিকে বলতে থাকে, আমি অপাকে সাপে কাটাইনি। রাজি বিশ্বাস করে না। রাজি পুলিশকে বলে অভির ঘর সার্চ করতে। পুলিশ সার্চ করতে করতে কিছুক্ষণ পর একটা বড় বাক্স থেকে একটা সাপ পায়। অভি বলে, ওটার বিষ নেই, ওটা আমার পোষা সাপ। অভি সাপটাকে হাতে নিয়ে হাসতে থাকে। তখন তথা রেগে গিয়ে অভির গলার চেপে ধরে বলে, তুমিই অপাকে সাপ দিয়ে কামড়িয়েছ। অভি আবারও একই কথা বলতে থাকে যে সে কিছুই করেনি। অভি দুর্বাকে বলে, তোমাকে যেটা রাখতে দিয়েছিলাম সেটা গুছিয়ে রেখেছো তো? দুর্বা ভয়ে ভয়ে বলে, হ্যাঁ। তারপর অপার জ্ঞান ফিরে আসে। রাজি অপাকে জিজ্ঞেস করে, সেদিন রাতে তুমি কি দেখেছিলে? অপা বলে, আমি মনসা দেবীকে দেখেছিলাম। অপার কথা শুনে সবাই খুব চিন্তায় পড়ে যায়। এদিকে বাড়ি থেকে হসপিটালে তথাকে ফোন করে জানানো হয় অভির মৃত্যু হয়েছে। সাপে কাটা অবস্থায় সেই বন্ধ ঘরের সামনে তাকে পাওয়া যায়, তার দেহ। তার মৃত্যুতে সবাই খুব ভেঙে পড়ে। বেদেরা তার লাশ নিতে আসে। বেদেরা জানায় অভি তাদের খুব ভালোবাসত এবং অভি তাদের বলেছিল তার মৃত্যুর পর তার দেহ যেন জলে ভাসিয়ে দেওয়া হয়। অভির বাবা তাতে রাজি হয় না। রাজি পুলিশকে বলে,
জঙ্গলে দুজন বহুরূপী ঘুরে বেড়াচ্ছে, একজন শিবের বেশে, একজন মনসার বেশে। এদিকে বিকাশ ওই দুজন বহুরূপীকে ফোন করে তাড়াতাড়ি এলাকা ছাড়তে বলে, না হলে বিপদ, কারণ পুলিশ তাদের খুঁজছে। তারা দুজন পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে যায়। সেই বৃদ্ধা তার ঘরে যখন যায় তখন সেখানে রাজি আগে থেকেই দাঁড়িয়েছিল। রাজি বলে, অভিদাদার ব্যাপারে কি জানেন সেটা বলুন। ওই বৃদ্ধা বলে, অভি ওই বাড়ির ছেলে নয়, ও ভীমের ছেলে। বৃদ্ধা আরও কিছু বলতে চায়, কিন্তু তখন তথা এসে রাজিকে নিয়ে চলে যায়। সেদিন রাতে রাজি হঠাৎ নূপুরের আওয়াজ শুনে মনসা মন্দিরের সামনে চলে যায়। এসে দেখে দেবীর মূর্তিতে একটা সাপ জড়িয়ে আছে। তারপর রাজি অবাক হয়ে তাকিয়ে থাকে মূর্তিটার দিকে। তারপর রাজি দেখে সে নদীর ধারে দাঁড়িয়ে আছে, সেখানে অভি বসে আছে এবং বলে, কি নতুন বউ, বিশ্বাস হলো তো ঠাকুর আছে? মা যখন পথ দেখিয়েছে শেষ অবধি যেও। হঠাৎ তথার চিৎকার শোনা যায়। রাজি আসলে অজ্ঞান হয়ে পড়েছিল মন্দিরের সামনে। অজ্ঞান হয়ে থাকায় সবাই তাকে জিজ্ঞেস করে সেই রাতে কি হয়েছিল। রাজি কারোর কোনো উত্তর দেয় না। সে আবার মন্দিরের সামনে চলে যায়। তারপর অনেকক্ষণ ধরে কি যেন একটা দেখতে থাকে। তারপর ওই দেবী মূর্তির সামনে গিয়ে বলে, আজ দেবীর পুজো আমি করব। আর এই কথা শুনে সবাই খুব অবাক হয়ে যায়। যে দেবদেবীতে বিশ্বাস করে না সে আবার পুজো করবে? রাজি তার জেঠুর কাছে গিয়ে বলে, তুমি এখনও চুপ করে থাকবে? তখন তার জেঠি সত্যিটা বলে দেয়, অভি তাদের সন্তান নয়, অভি ভীমের ছেলে। এই কথা শুনে বাড়ির প্রত্যেকে অবাক হয়ে যায়। তারপর পুলিশ আসে। তখন বিকাশ বলে, জুয়া খেলে তার অনেক টাকা দেনা হয়ে গিয়েছিল, তাই সে বহুরূপীদের এনে বাড়ির সকলকে ভয় দেখিয়েছিল, যাতে তারা ভয় পেয়ে বাড়িটা বিক্রি করে দেয়, কারণ বাড়ি বিক্রি করলে তার ভাগের টাকা দিয়ে সে ধার মিটিয়ে দেবে। পুলিশ বলে, এই বহুরূপীর জন্যই তোমাদের মেয়ে জামাইয়ের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখন মনসারূপী মেয়েটি বলে, আমি ইচ্ছে করে কিছু করিনি, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে তাদের গাড়িটা এসে পড়ে, তখনই ওরা অ্যাক্সিডেন্ট করে। তথার বাবা বলে, এদের সবাইকে ছেড়ে দিন, আমাদের কারোর নামে কোনো কমপ্লেন নেই। তারপর অভির মৃতদেহে ভীম আগুন দেয় এবং শেষকৃত্য সম্পন্ন করে। এরপর সিনে দেখা যায় দুর্বা রাজিকে একটা পায়ের আংটি দেয়। তারপর দুর্বা ওই তালাবন্ধ ঘরের একটা মাস্টার কি বানায় এবং সেটা রাজিকে দেয়। তারপর রাজি দেবীর পুজো করার সময় দেবীকে বলে, তুমি লক্ষিন্দরকে মেরেছিলে বেহুলার বাসর ঘরে, 200 বছর আগেও তুমি মহেন্দ্রনাথকে তার বাসর ঘরে ছোবল মেরেছিলে। আজ আমি দেখতে চাই সেই তেজ তোমার এখনও আছে নাকি। আজ আমি আবার নতুন বউয়ের মতো সাজবো, ফুল দিয়ে খাট সাজাবো। আমি দেখতে চাই ইতিহাস পুনরাবৃত্তি হয় নাকি। রাজির এরকম ভয়ঙ্কর কথা শুনে বাড়ির সকলে খুব ভয় পেয়ে যায় এবং কিছু বুঝতে পারে না রাজির এরকম কথা বলার কারণ কি। তারপর যে যার ঘরে শুতে চলে যায়। রাজি নতুন বউয়ের মতো করে সেজে ফুল দিয়ে খাট সাজিয়েছে। রাজি তথাকে বলে, তুমি ভয় পেও না, আমার ওপর বিশ্বাস রেখো আর সবসময় সতর্ক থেকো। তার কথা শুনে তথা ঘুমিয়ে পড়ে আর রাজি বাইরে চলে যায়। মধ্যরাতে সত্যি সত্যি মনসা তাদের ঘরে আসে। তথা তৎক্ষণাৎ ঘুম থেকে উঠে পড়ে আর রাজি মনসাকে দেখে বলে, যুগে যুগে বেহুলারা বিধবা হতে পারে না জেম্মা। তথা খুবই অবাক হয়ে যায় মনসারূপী তার জেঠিমাকে দেখে। আসলে এই সব খুনের পিছনে তার জেঠিমার হাত ছিল, কিন্তু তার এই সব খুনের কারণ কি সেটা এখন আমরা জানতে পারবো। প্রথম বিয়ে করে যখন আসে তখনই তার হাজব্যান্ডের ভাইকে তার ভালো লেগে যায়। তার বিয়ের প্রথম রাতেই তার স্বামীর অক্ষমতা সম্পর্কে সে জানতে পারে। অবিনাশ বলে, এই ব্যাপারে যদি কাউকে কিছু বলো তাহলে তোমাকে কেটে নদীতে ভাসিয়ে দেব। অবিনাশ আরও বলে, গ্রামে বেদেরা এসেছে, তাদের থেকে ওষুধ খাচ্ছি, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাব। অবিনাশের বউ ছাদে বসে কাঁদছিল। হঠাৎ করে একটা বাঁশির শব্দ শুনে তার মন খুশি হয়ে যায় এবং এসে দেখে তার দেওর বাঁশি বাজাচ্ছে। সে তার দেওরকে বলে, গ্রামে মনসাপালা শুরু হয়েছে, আমাকে দেখতে নিয়ে যাবে? তারা দুজনে কাউকে কিছু না জানিয়ে মনসাপালা দেখতে যায়। পালা দেখে বাড়ি আসার পথে তার দেওরকে সাপে কামড় দেয়। বেদেদের দেওয়া ওষুধ খেয়ে সে ভালো হয়ে যায়। তার বৌদি তার সেবা করে তাকে সুস্থ করে তোলে। একসময় সে তার দেওরকে জানায় সে তাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু তার দেওর কিছুতেই মানতে পারছে না। সে এই বাড়ি ছেড়ে কলকাতা চলে যায়। তার এই প্রত্যাখ্যান সে মেনে নিতে পারেনি বলেই এত বছর পর এতগুলো খুন করে। তখন অবিনাশ বলে, তুমি আমাদের ছেলেটাকে কেন মারলে? সে কোনো উত্তর দেয় না। তারপর রাজি সমস্ত বিস্তারিত ঘটনা জানায়।
তথার জেঠি যেই কলেজে পড়ায় সেই কলেজ থেকে সাপ চুরি করে এনেছে এবং সবুজ রঙের ফসফরাস এনে দেবীর মূর্তির গায়ে লাগিয়ে দেয়, যাতে করে সবাই মনে করে দেবীর মূর্তি ক্রোধে জ্বলে উঠেছে আর এই সব খুনগুলো মনসা দেবী করেছে। এই সব রাজি সেই দিন রাতে বুঝতে পারে যেদিন নুপুরের আওয়াজ শুনে দেবীর নিচে আসে এবং দেবীর গলায় জড়িয়ে থাকা সাপটিকে নিচে নামতে দেখে। তার গায়ে সবুজ রঙের ফসফরাস মাটিতে লেগে যায়। তখনই রাজি বুঝতে পারে এটা কোনো মানুষই করেছে। সেই দিন দুর্বা যে পায়ের আংটিটা রাজিকে দিয়েছিল সেটা তার জেঠিমা। তারপর একটু একটু করে বুঝতে পারে। দুর্বা রাজিকে ওই বন্ধ ঘরের চাবি দেয় এবং ওই বন্ধ ঘর খুলতেই রাজি দেখতে পায় মনসামঙ্গলের একটি পটচিত্র, যেখানে চাঁদ সওদাগরের হাতে বাঁশি। তখন রাজি বুঝতে পেরে যায় চাঁদ সওদাগর আসলে তথার বাবা। বন্ধ ঘরে মনসার রূপ ধারণ করার জন্য লাল বেনারসি মুকুট সবই ছিল, আর সেখানে অনেকগুলো বাঁশিও ছিল। বাঁশির ভেতর সাপ ভরা ছিল। সেই দিনই রাজি সব বুঝতে পেরে যায় এইসব কার কাজ। রাজি সবার সামনে তার জেঠিমার রহস্য ফাঁস করে দেয়। রাত্রেবেলা মনসার রূপ ধরে ভিকটিমের কাছে যেত আর বাঁশির মুখটা খুলে দিলেই সাপ ভিকটিমের হাতে ছোবল মারত। বাঁশিতে ফুটো থাকার কারণে সেখান দিয়ে হাওয়া ঢুকতো আর সাপ দিব্যি বেঁচে থাকতো। যে বাঁশিরই প্রেমে পড়েছিল তার জেঠিমা, সেই বাঁশি দিয়েই তার বংশকে নির্বংশ করতে চেয়েছিল ওই মহিলা। তারপর সবার কাছে সব কিছু পরিষ্কার হয়ে যায় এবং পুলিশ ওই মহিলাকে ধরে নিয়ে চলে যায়।